উচ্চ মূল্যস্ফীতি, কম রাজস্ব আদায়, দুর্বল বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থানের ধীরগতি, ব্যাংকিং খাতে দুর্নীতি, দুর্বলতা এবং বৈদেশিক মুদ্রার চাপের মতো এক চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, বাজেটের মূল দর্শন তো এটাই হওয়া উচিত: মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার। তবে বাজেটের সাফল্য শুধু বরাদ্দের পরিমাণের উপর নির্ভর করবে না, বরং বাস্তবায়নের দক্ষতা, রাজস্ব আহরণ এবং প্রকল্প ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। মাননীয় স্পিকার, বর্তমান প্রস্তাবিত এই বাজেটের যে ভালো সূচক আছে সেটা আমি স্বীকার করছি। এক, বাজেটের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা নিরাপত্তা খাতে গুরুত্ব বৃদ্ধি, এটা একটি এই বাজেটের ইতিবাচক দিক। দ্বিতীয়ত, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধি বাজেটের আরও একটি ভালো দিক। তৃতীয়ত, বাজেটের সামাজিক কল্যাণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর জন্য সহায়তা রাখা হয়েছে। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী উন্নয়ন সহায়তায় 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি অন্তর্ভুক্তিমূলক বাজেটের একটি ভালো দিক। মাননীয় স্পিকার, চতুর্থত, বাজেটটি শুধু অবকাঠামো নয়, বরং কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। এটি দীর্ঘদিনের অবকাঠামো কেন্দ্রিক বাজেট চিন্তা থেকে কিছুটা মানবমুখী করার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে বর্তমান প্রস্তাবিত বাজেটের একটি ভালো দিক। মাননীয় স্পিকার, এই বাজেটের কিছু খারাপ দিক আছে, যেটা আমি সরকার দলীয় মাননীয় সংসদ সদস্যদেরকে বিবেচনা করার জন্য বলব। সেটা হচ্ছে, বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অতিরিক্ত আশাবাদী। 2026-27 অর্থ বছরে আমরা জানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, কিন্তু আমরা বিগত বছরের তুলনায় এটা দেখি 18.2% বেড়েছে। কিন্তু 2025-26 অর্থ বছরের প্রকৃত রাজস্ব প্রবণতার উপর ভিত্তি করলে 2026-27 সালের এই লক্ষ্যমাত্রা অর্জনের প্রায় 54.4% প্রবৃদ্ধি প্রয়োজন হবে, যা অত্যন্ত কঠিন। অর্থাৎ বাজেটের ব্যয় পরিকল্পনা বড় হলেও সেই ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণ অনিশ্চিত হয়ে পড়বার আশঙ্কা রয়েছে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তব তুলনায় আশাবাদী। আমরা বাজেটে 2026 অর্থ বছরের মূল্যস্ফীতি লক্ষ্য ধরা হয়েছে 7.5, কিন্তু 2026 সালের মে মাসে 12 মাসের যে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ছিল 8.63 এবং পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল 9.42। তাই খাদ্য সরবরাহ, জ্বালানি সরবরাহ, মুদ্রানীতি ও সরকারি ব্যয়ের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত না হলে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। মাননীয় স্পিকার, বেসরকারি বিনিয়োগ ও ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অনিশ্চিত। বাজেটে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 9.4 ধরা হলেও 2026 সালের এপ্রিল পর্যন্ত বেসরকারি ঋণ প্রবৃদ্ধির মাত্রা ছিল 4.75। সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমে যাবে। এটা হচ্ছে এই বাজেটের জন্য একটা ঝুঁকি। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন বাজেটের একটি বড় সমস্যা হলো 2026-27 অর্থ বছরে এডিবিতে ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের এডিবির তুলনায় 30.4% বেশি। কিন্তু 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছিল মাত্র 35.4%। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটা মন্দ দিক হচ্ছে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ক্যারিওভার প্রকল্পের সংখ্যা বেশি। আমরা 2026-27 অর্থ বছরে 377টি ক্যারিওভার প্রকল্প রয়েছে এবং কনক্লুডিং এবং ক্যারিওভার মিলে মোট 780টি প্রকল্প শেষ হওয়ার কথা, কিন্তু পরিকল্পনা কমিশন মাত্র 231টি প্রকল্প 2026-27 অর্থ বছরে শেষ হতে পারে বলে চিহ্নিত করেছে। এর অর্থ অনেক প্রকল্প বরাদ্দ পেলেও সময় মতো তা শেষ হওয়ার সম্ভাবনা কম। মাননীয় স্পিকার, আমার সময় ফুরিয়ে আসার কারণে আমি আপনার কাছে নিবেদন করব, আমি আমার প্রস্তাবনা এবং মূল্যায়নটা বলার জন্য। ঘাটতি বাজেটের মধ্যে এটাকে গুরুত্ব দেওয়া দরকার, যেমন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, শিল্প, অর্থনীতি সার্ভিস। মাননীয় সদস্য, 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। কাটছাঁট করার কারণে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন খাতে এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সেখানে ক্ষতিগ্রস্ত হবে এবং শিল্প অর্থনীতি সার্ভিস এখানেও কমাবার কারণে এখানে বিনিয়োগ উৎপাদন কর্মসংস্থান সহায়ক কার্যক্রম দুর্বল হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ কম, ডিজিটাল রূপান্তর উৎপাদন ভিত্তিক অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি সমস্যা এই বাজেটের সেটা হচ্ছে বাজেটে মানব উন্নয়নমুখী ও সামাজিক কথা বলা হলেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃত্তি ইতিবাচক হলেও রাজস্ব আহরণ যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী না হয় তাহলে এই খাতের কার্যকর বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, ব্যাংক ঋণের ঝুঁকি। মাননীয় স্পিকার, দেশ থেকে 1,12,000 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার কথা বলেছে। ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ যখন না পায় তখন এই বৃদ্ধি আরও বাড়তে পারে, এটা হলে তখন সাধারণ মানুষ ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে তারা উৎপাদনমুখী কর্মসংস্থানের সৃষ্টি করবে, সেটা বাধাগ্রস্ত হবে। এবং এই বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে সিম্বলিক অ্যালোকেশন। মাননীয় স্পিকার, দেখবেন এই জুন মাস আসলেই তখন তড়িঘড়ি করে কিছু বরাদ্দ দেয়। এই সিম্বলিক অ্যালোকেশনের মাধ্যমে আসলে কাজ তেমন ভালো হয় না, বরং স্থায়ী এবং টেকসই উন্নয়নের জন্য এই পুরো বছর ধরে ভারসাম্যপূর্ণ ভাগ করে করে যদি উন্নয়ন কাজ করা হয় তাহলে শেষ পর্যন্ত সিম্বলিক অ্যালোকেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মাননীয় স্পিকার, আমার বিশেষ একটি পরামর্শ হচ্ছে আমাদের আধুনিক দুনিয়াতে এই বর্ষকে পরিবর্তন করে ডিসেম্বর জানুয়ারি করা আছে, এটা করতে পারলে আমরা উন্নয়ন আরও আমাদের ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, আমি এই বাজেটে বিশেষভাবে অনুরোধ করব মাননীয় স্পিকার, যদি দুর্নীতি কমানো যায় তাহলে আমরা বিশ্বাস করি সরকার যে বাজেট প্রণয়ন করেছে দুর্নীতিমুক্ত হলে কাঙ্ক্ষিত পদে যাওয়ার পথ উন্মুক্ত হবে। তাছাড়া বাজেট বৃদ্ধি করার